বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যে কোনো দিন দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশির নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সে দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে তা অমানবিক। এ নিয়ে ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা করোনা সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় দেশে, ওনারা যে সময় নিজের যে সময় উনি মনে করবেন সেই সময় দেশে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতার আশা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত রাজনীতিতে বৈঠকটি দেশের জন্য মাইলফলক হবে, পূরণ হবে ভোট নিয়ে জনগণের প্রত্যাশা। নতুন দল এনসিপির আশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সহ জুলাই চেতনা বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পাবে এই বৈঠকে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের সময় নিয়ে দেশের রাজনীতিতে যখন বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও অন্তর্বর্তী সরকার, ঠিক সেই মুহূর্তে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বিএনপি নেতাদের আশা, অধ্যাপক ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক আলোচনা হবে। যে সমস্ত বিষয়গুলো এখন সবচেয়ে বেশি আলোচনার দাবি রাখে তার মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা এবং সরকারের নিরপেক্ষ আচরণ আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুসগুলো আছে, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে এবং হওয়া উচিত। নতুন দল এনসিপির আশা, প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে জুলাই চেতনা। এই জেনারেশনটা কি চাচ্ছে, কোন ধরনের রিফরমেশন, কোন ধরনের সংস্কারগুলো চাচ্ছে এবং কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছে, সেই বিষয়ে ঐক্যমত হওয়া জরুরি। বিশেষত সহিংসতার যে রাজনীতি, সে রাজনীতির ইতি টানতে চায়। রাজনৈতিক নেতারা মনে করছেন, উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে তা হবে দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তারা দুইজন নেতা বসবে, কথা বলবে, সে তো পলিটিক্সটাই হবে। আর পলিটিক্স মানে এখন নির্বাচন, এবং নির্বাচনে বিএনপি কী চায় সেটা ক্লিয়ার, গভর্নমেন্ট যা বলছে সেটাও জানা আছে। এইখানে একটা মিড পয়েন্ট আসতে পারে। বিএনপিকে স্যাক্রিফাইস করতে হবে বেশি, এবং সরকারের প্রতি সমঝোতামূলক সমর্থনমূলক পদক্ষেপটা বিএনপিকে বেশি রাখতে হবে। সেক্ষেত্রে সরকার যদি কিছু সময় এদিক সেদিক করে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হবে। লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনূস তারেক রহমান বৈঠক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। তারা বলছেন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে, তবে সবার আগে নিশ্চিত করতে হবে দেশের স্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে নির্বাচনের রোডম্যাপ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন চায় নতুন দল এনসিপি। আর অন্তর্বর্তী সরকারের ঘোষণা, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় সাধারণ মানুষের অনেকেই চান না আর কখনোই স্বৈরাচারী শাসন ফিরে আসুক। সেজন্য নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার চান তারা। যে সংস্কার বা যে জিনিসগুলো অনেক প্রয়োজন, এগুলো যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়, এপ্রিল ইলেকশন হতে পারে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই, ভোট দেবো, যে পারবো তারাই দেবো। আন্দোলন, হরতাল মরতাল, গরিব মানুষ, দিন মজুরেরা, এদের অসুবিধা হয়ে যায় আর কি। ডিসেম্বর হওয়াটাই বেশি ভালো। সাধারণের চাওয়া, নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে যাতে আর কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। এজন্য ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের।
এর আগে তো ভোট দিতে পারি না, ঠিক আছে, আর নতুন সরকার আসলে আমরা যেন সুখ সুবিধায় ভোট দিতে পারি। দেশ যেভাবে চলতেছে আমরা সেভাবেই চাই। আমরা চাই ডক্টর ইউনূস আরও 5 বছর থাকে। লঙ্কায় যেই যায় সেই হয় রাবণ, তো আমরা চাই না যে ক্ষমতায় যেই যাক সে রাবণ হয়ে আসুক। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। উনি এত ধীর গতিতে মানে কিছু দেখছি না আমরা, কিন্তু কথা হলো কি যে ওনাকে তো সেরকম কোনো সহযোগিতা কেউ করছে না, পলিটিক্যাল পার্টিগুলো করছে না, আর্মি করছে না, সিভিল সোসাইটির মধ্যে কিছু কিছু লোক ইউটিউবে এসে যা তা বকাবকি করছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পতনের পর সামনে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডন সফর করছেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। স্টারমার অবশ্য এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে সরাসরি কথা হয়নি। কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে আল জাজিরার অনুসন্ধানী শাখাকে দেয়া বিবৃতিতে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ পাওয়ার তথ্য জানানো হয়। যুক্তরাজ্যে 350টিরও বেশি স্থাবর সম্পত্তির মালিক সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্যে ঠিক কতগুলোর বিষয়ে এনসিএ পদক্ষেপ নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে আল জাজিরা বলছে, লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়ি জব্দের তালিকায় রয়েছে। কিছুদিন আগে আল জাজিরাকে সাইফুজ্জামান বলেছিলেন, বিদেশে তার সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে এসেছে। এনসিএ জব্দ করার ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ৭৭ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে 53, সুনামগঞ্জে 17 ও লালমনিরহাটে আটক হয়েছে 7 জন। বিজিবি জানিয়েছে, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটের জৈন্তাপুরে 40 জনকে এবং কোম্পানিগঞ্জ সীমান্তে 13 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 30 শিশু ও 18 জন নারী রয়েছে। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে 17 জনকে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 7 জন ভারতীয়কে পুশিনের পর আটক করা হয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এছাড়া হাতীবান্ধা সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন করা হয়, তবে বিজিবি ও স্থানীয়রা তাদেরকে ভারতীয় অংশে ফেরত পাঠায়। এই খবরে আরো বিস্তারিত জানবো লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন মাহফুজ রহমান। মাহফুজ, শুরুতে জানতে চাই যে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির বিএসএফ এর প্রতি করেছিল, সেখানে কোনো ধরনের অগ্রগতি আছে কিনা, আর যারা আটক আছে তাদেরকে ভারতে পরবর্তীতে পাঠানো বা বাংলাদেশে রেখে দেওয়ার ব্যাপারে প্রক্রিয়া কি? জি, যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের হাতীবান্ধা পাটগ্রাম এবং একটু আগে যে আমরা খবর পেয়েছি, এই খবরে আমরা যেমনটি জেনেছি যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দিঘলটারিতেও কিন্তু 5 জনকে আটক করেছে বিজিবি। আমরা একটু জানাই আপনাদেরকে যে লালমনিরহাটের পাটগ্রামে 7 জন, হাতীবান্ধায় 5 জন এবং একটু আগে যে খবর আমরা লালমনিরহাটের আদিতমারি এলাকায় কিন্তু 5 জনকে আটক করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যে খবর নিয়েছি যে লালমনিরহাটে 5 জনকে বিএসএফ
আটক করেছে, 7 জনকে বিজিবি আটক করেছে। সেখানে কিন্তু পতাকা বৈঠকের জন্য বিজিবি বিএসএফ কে সাড়া দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। আমরা সেখানে যে দেখেছি যে ভারতের অভ্যন্তর থেকে আসামের নাগরিক 7 জনকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরবর্তীতে কিন্তু স্থানীয়রা জেনে এবং তাদেরকে আটক করে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি তাদেরকে কিন্তু ভারতের অভ্যন্তরেই পুশ ব্যাক করে দিয়েছে এবং কোনোভাবেই তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কিন্তু বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। তারা বিজিবির পাশাপাশি কিন্তু স্থানীয়রাও সতর্ক অবস্থায় রয়েছে যে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এবং একটু আগে আমরা যেটি খবর পেয়েছি যে হাতীবান্ধায়ও 5 জনকে কিন্তু পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, সেক্ষেত্রেও তারা কিন্তু ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তাদের যে নাগরিক আসামের বাসিন্দা যারা, তাদেরকে কিন্তু ভারতের সেটি হচ্ছে আপনি বলছিলেন যে এর আগেও আমরা অন্য সীমান্তে একই খবর পেয়েছি যে ভারতীয়দেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, পুশিন করা হচ্ছে। মানে ভারতীয় জানার পরেও কেন বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে বিএসএফ? বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া দেওয়া হয়নি, তবে তারা বিজিবির পক্ষ থেকে যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা বলছেন যে তাদের যে নাগরিক আছে তাদের নাগরিককে তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যেতে কিন্তু বিএসএফ এখন পর্যন্ত সাড়া দেয়নি। পুশিন করা যাদেরকে হয়েছিল তারা কিন্তু এখনো সীমান্তে অবস্থান করছে, সীমান্তের যে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে এবং সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা বলছেন যে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কিছুক্ষণ আগে 15 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল মাসুম মেহেদির সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, মেহেদি ইমামের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে লালমনিরহাটের আদিতমারি উপজেলাতেও কিন্তু 5 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে তাদেরকে ধারণা করা হচ্ছে তাদেরকে আটকের পর বিজিবি আটক করার পর তারা বলছেন তারা বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা। তাদেরকে কিন্তু স্থানীয় থানায় কিছুক্ষণ পরে বিজিবির পক্ষ থেকে হস্তান্তর করা হবে আদিতমারি থানায়। তাদের যদি পরিচয় শনাক্ত হয় তারা বাংলাদেশের বাসিন্দা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে গ্রহণ করা হবে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। তার মানে লালমনিরহাটে আজকে সারাদিনে 7, 5 এবং আরো 5 জন বা মোট 17 জনকে আসলে এখন পর্যন্ত পুশিন করা হয়েছে ভারত থেকে। শনিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতির বাসভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এছাড়া বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে 14 জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা। সকাল 9টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। সকাল থেকেই বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড় দেখা গেছে। গত 28 মে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সংঘর্ষ হয়। এর জেরে হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান। 4 জুন হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়। গতকাল জরুরি বিভাগ থেকে অন্তত 80 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গতকাল 5 রোগীর অস্ত্রোপচার হয় বলে জানায় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক, নার্সরা। তারা বলেন, এখন জরুরি বিভাগের অধীন অন্তত 30 রোগী হাসপাতালে ভর্তি আছেন। দেশ জুড়ে মৃদু তাপপ্রবাহ, অস্বস্তিকর গরম আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রোববার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে সাধারণ মানুষের বেহাল অবস্থা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় তাপমাত্রা কমছে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি হচ্ছে বেশি। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা সহ দেশের দক্ষিণ ভাগে বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। তবে উত্তরাঞ্চলে তীব্র গরমের আশঙ্কা করছেন তারা। মৃদু তাপপ্রবাহ, তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে।
রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ির কবরস্থান রোডে বালুর টিলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে নিহতের মরদেহ পুঁতে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বুধবার রাতে সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কয়েকদিন ধরে বালু মহল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। গত 5 জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার 6 জনের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি রিভলভার ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া 5টি বালুবাহী ট্রলার ও একটি এক্সকাভেটর মেশিন জব্দ করে পুলিশ। আমরা স্পিড বোট ব্যবহার করে তাদের গতিরোধ করি, করে তাদের মধ্যে থেকে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বাল্কহেড পরীক্ষা করে আমরা 2টা যান থেকে 2টা অস্ত্র পাই, একটা 1 শুটার গান 4 রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার, সেটাতেও 4 রাউন্ড গুলি ছিল। ঈদের টানা ছুটিতে বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। এতে বেশ বিপাকে পড়েছেন কর্মজীবী বহু মানুষ। অনেক এলাকা ঘুরেও মিলছে না খাবারের সন্ধান। ব্যবসায়ীদের দাবি, ছুটিতে ক্রেতা কম থাকায় লোকসান গুনতে হয় তাদের। তবে আগামী শনিবার ছুটি শেষ হলে ক্রেতার চাপ বাড়বে এবং হোটেল রেস্তোরাঁ খুলবে। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। এ কারণে বন্ধ রয়েছে রাজধানীর মতিঝিল, উত্তরা, বিমানবন্দর সহ বিভিন্ন এলাকার বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। ঈদ উদযাপনে পরিবারের সদস্যরা ঢাকার বাইরে থাকলেও জীবিকার তাগিদে রয়ে গেছেন অনেকেই। রেস্তোরাঁ বন্ধ থাকায় ভোগান্তিতে ও বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিবহনের চালক, ব্যাচেলর এবং মেসের বাসিন্দারা। হোটেল বন্ধ আছে, এই সমস্যাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। দ্বিতীয় কথা, আমরা 7 দিনে কাজ করে টাইম মতো খাবার পাচ্ছি না। লিস্ট নিয়ে ঘুরতেছি জায়গা জায়গা, একবার ওইখানে গেছি, এখন চিন্তা করছি পুরান ঢাকা যাবো। ঈদের ছুটিতে বাড়িতেও গেছি না, এখন ফুডেল সব কিছু বন্ধ। এখন আমরা একটা ফুডেল পাইছি, এখন অনেক দূর থেকে আসিয়া এই খাবার নিয়ে যেতেছি। তবে যে অল্প কিছু খাবারের হোটেল খোলা রয়েছে সেগুলোতে এই সময়টা ক্রেতা কম থাকায় আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার থেকে এসব হোটেল রেস্তোরাঁয় চাপ বাড়ার আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করতেছে, খাবার নিতেছে। যেরকম মনে করছিলাম এবার তা না, তাই লং টাইম বন্ধ বেশি পাওয়াতে মানুষ বেশিরভাগ চলে এসেছে ঢাকার থেকে আর কি। তা আমরা সব বছরই খোলা রাখি, এর চেয়ে বেশি হয় কাস্টমার। মহাজনরা এরকম আশা করতেছে যে আপনার শনি রবিবার থেকে কাস্টমারের চাপ বাড়বে আর কি। ঈদুল আজহা উপলক্ষে জুনের 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না পর্যটক ও সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে এই দূষণের মাত্রা। এর মধ্যে হাওরে বর্জ্য ফেলা ও জোরে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে 6 ট্রলার ও হাউসবোটকে 15,000 টাকা জরিমানাও করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সারি ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশির টানে সারা দেশ থেকে সুনামগঞ্জে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নতুন মাত্রা যোগ করতে 6 বছর আগে চালু হয় হাউসবোট। বর্তমানে 300টির নিবন্ধন থাকলেও চলাচল করে প্রায় 600টি হাউসবোট। স্থানীয়রা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও বিভিন্ন বর্জ্য ফেলায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। একটু লোক আইতেছে, মনে করুন আমরা নিষেধ দিছি, নিষেধ দিল মানা না, এরা যে অনেকে পালাইতেছে। যদি প্রত্যেকটা হাউসবোটের মধ্যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখে তাহলে আমাদের মনে হয় সবারই ভালো। পর্যটনের নামে যে অবস্থাপনাটা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউসবোটগুলো আছে, এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না। হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে করা হচ্ছে জরিমানা।
হাউসবোটের যে মালিক আছে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আপনারা ছোট্ট একটা 1.5 মিনিট 2 মিনিট একটা টিভিসি করেন। আমার হাওরে যদি পর্যটক আসতে হয়, তারা যদি মানে এইখানে ঘুরতে চায়, তাহলে তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই 1.5 মিনিট 2 মিনিটে বলা যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে চিহ্নিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানুয়ারি থেকে মার্চ 3 মাসে ব্যাংক খাতে প্রায় 40,000 কোটি টাকা আমানত বেড়েছে। ফলে মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 19,23,506 কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। তবে মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় 19,23,506 কোটি টাকায়। সেই হিসেবে ব্যাংক খাতে সুদসহ আমানত বেড়েছে 39,795 কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে যা 1,61,202 কোটি টাকা বেশি। এই সময় আমানতের পাশাপাশি সুদের হারও বেড়েছে। ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগের ফলে এই খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করায় আমানত প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মত এই খাত সংশ্লিষ্টদের। এবছর মার্চে রমজান ও ঈদ উল ফিতর ছাড়াও কয়েকটি ব্যাংক বন্ধ হওয়ার গুজবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল গ্রাহকরা। ফলে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25,000 কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 2 মাসে কমলেও মার্চে মানুষের হাতে টাকার পরিমাণ বেড়েছে 2,96,431 কোটি। এতে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 24,936 কোটি টাকায়। এছাড়া এই সময়ে ছাপানো টাকা ও বাজারে প্রচলিত টাকাও বেড়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্চে রমজান মাস থাকায় নগদ টাকার চাহিদা বেড়ে গিয়েছিল। আবার ওই মাসেই বেশ কিছু ব্যাংকে একীভূত করার সিদ্ধান্তের কারণে আমানত তুলে নেন গ্রাহকরা। ফলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়। বরিশাল থেকে 20টি রুটে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অর্ধেকের বেশি বাসই মেয়াদোত্তীর্ণ। যেগুলো চলছে সেগুলোর অবস্থাও করুন। কোনো কোনো বাসের ছাদে ত্রিপল দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ভোগান্তি কমাতে নতুন বাস নামানোর দাবি যাত্রীদের। তবে এরপরও যাত্রী সেবা নিয়ে সংকট দেখছে না কর্তৃপক্ষ। প্রায় 34 বছর আগে দুটি বাস দিয়ে বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির যাত্রী সেবা শুরু হয়। এখন 20টি রুটে চলছে 52টি বাস, কিন্তু 27টি বাসেরই মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। বাকিগুলো কোনো রকম দায়সারা মেরামত করে চালানো হচ্ছে রাস্তায়। যখন বৃষ্টি আসে তো বাহির কোনটার ভিতর কোনটা এটাই আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাহিরেও যেভাবে ভিজি গাড়ির ভিতরে থাকলেও সেম অবস্থায়। অবশ্যই এখানে আমরা টাকা দিয়ে এই অবস্থা ফেস করতে আসি না। না হয় ভালোভাবে সেবা দিন, আর না হলে এটা বন্ধ করে দিন। যাত্রীকে বকাঝকা শুনেও যাত্রীকে সেবা দিতে যাইও আমাদের অনেক প্রবলেম হয়। ভিজে ভিজে বৃষ্টির ভিতরে গাড়ি চালানো লাগে। 2005 সালে নামানো 30টি বাসের মেয়াদও শেষ হয়েছে 8 বছর আগে। 2013 সালে আনা 10টি বাসেরও একই দশা। এখন বিআরটিসির চলাচলের উপযোগী বাস রয়েছে মাত্র 25টি। এরপরেও যাত্রী সেবা নিয়ে কোনো সংকট দেখছে না কর্তৃপক্ষ। চেষ্টা করি সেবার মানটা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য। এটার জন্য আমাদের যারা কর্মচারী আছে, অফিসার আছে, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করি এবং আমাদের সাধ্যের কোনো ত্রুটি রাখি না। যাত্রীরা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না, যাত্রীরা আমাদের সাথে আছে এবং আশা করি সামনেও থাকবে। গত 1 বছরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বিআরটিসি বাসে যাতায়াত করছেন অন্তত 16 লাখ যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাহারি ফুলে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। পাহাড় ঘেরা নগরীর রূপ বেড়ে গেছে আরও কয়েক গুণ। রাস্তার পাশে, সড়ক দ্বীপে কিংবা পার্কে ফুটে আছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, নানাধারের ফুল। রঙের আভা প্রশান্তি এনে দিচ্ছে নগরবাসীর মনে। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে গাছ কাটা বন্ধ ও যত্নের আহ্বান বৃক্ষপ্রেমীদের। চট্টগ্রাম নগরীর সড়ক জুড়ে নানা রঙের ফুলের সমাহার। সড়ক দ্বীপ, মাঠ কিংবা নানা স্থাপনার আঙিনায় চোখ জোড়ানো সৌন্দর্য। কৃষ্ণচূড়ার লালচে আভা আর সোনানুর হলদে মায়ায় অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। চট্টগ্রামের এয়ারপোর্ট রোডে কৃষ্ণচূড়ার রঙিন আবেশ ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। চলতি পথে রং বেরঙের ফুলের শোভা প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে নগরবাসীর মনে। মোটামুটি বর্ষাকালে বেশ ভালো, সুন্দর লাগে। গাছপালা একদম সবুজ প্রাণবন্ত, দেখতে খুব ভালো লাগে। এখানে ঘুরতে আসলাম, মানে সব ফুল টুল সব মিলে আর কি অনেক সুন্দর। কাজীর দেউরিতে কৃষ্ণচূড়ার সাথে মিতালির বন্ধনে মেতেছে সোনালু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সবুজের মাঝে জারুল, কৃষ্ণচূড়া আর সোনালু মিলেমিশে যেন এঁকেছে রঙিন এক ক্যানভাস। গাছে ফুল থাকলেই হয়তো মনটা ফুরফুরে থাকে, দেখতেও ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। বাংলাদেশের যে ফুল, এত ধরনের ভ্যারাইটিস ফুলও নাই জার্মানিতে। তবে প্রকৃতি প্রেমীদের আক্ষেপ, উন্নয়ন প্রকল্প আর নির্মাণ কাজের কারণে প্রায়ই কাটা পড়ছে গাছ, ম্লান হচ্ছে নগরীর সৌন্দর্য, ইট পাথরের শক্তির কাছে হেরে যাচ্ছে প্রকৃতির কোমলতা। নন্দনকাননটা এখানে ছিল বন সংরক্ষণের কার্যালয়, অর্থাৎ এটা একটা মানে বনের মতো অরণ্য রাখা ছিল। এই যে পায়ে যে ডিসি পাহাড়টা একটা সত্যি পাহাড়, তো আমরা পাহাড়ের পাদদেশে বাস করছি, কিন্তু এখন এটাকে কেউ কি বুঝবে এটা একটা পাহাড়? শহর জুড়ে বর্ণিল ফুলের শোভা ধরে রাখতে গাছ কাটা বন্ধের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দাবি নগরবাসীর। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।